তীব্র শীতে নগর জীবনের ছন্দপতন, চলতি মাসে আরো 3টি শৈত্যপ্রবাহের অপেক্ষা। গরিব মানুষ না গাও কইরা পারি না। ঢাকাতে বোঝা যায় শীত আছে, এখন আসছে শীত। 2 দিন তো শৈত্যপ্রবাহ চলতেছে, তো দ্যাটস ওয়াই শীতের তীব্রতাটা একটু বেশি। আগামী আরো 2 থেকে 3 দিন কন্টিনিউ করবে। ঘন কুয়াশায় সড়ক মহাসড়কে যান চলাচলে বাড়তি সতর্কতা। দর্শক দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম, আর শিরোনামে এছাড়াও থাকছে রাজনৈতিক তর্কে চাপা পড়ছে আওয়ামী লীগের দুর্নীতি, মন্তব্য ফখরুলের। ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতের সব চুক্তি পর্যালোচনা করবে বিএনপি। আসিফ হাসনাত সার্জিসের ফেসবুক আইডি উধাও, হ্যাকারদের থেকে নিরাপদে থাকতে ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন সমন্বয়করা। খসড়া তালিকায় দেশে মোট ভোটার 12 কোটি, চূড়ান্ত তালিকা 2 মার্চ, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই শুরু 20 জানুয়ারি। আইএমএফ এর শর্তে নয়, রাজস্ব বাড়াতে ভ্যাট বৃদ্ধি করছে সরকার। নিত্যপণ্যের দামে কোনো প্রভাব পড়বে না, দাবি অর্থ উপদেষ্টার। প্রবল বৃষ্টিতে বন্যার মুখে ইংল্যান্ডের ম্যানচেস্টার, শহরের বাসিন্দাদের সরাতে হলুদ সতর্কতা জারি। গাজায় শীতে মানবিক সংকট। এবং বিপিএল এর টিকিট নিয়ে ফের বিশৃঙ্খলা, স্টেডিয়ামের গেট ভেঙে ঢুকে পড়ল দর্শক, সুইমিং কমপ্লেক্সের কাউন্টার ভাঙচুর, অগ্নিসংযোগ। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো খবরে। 10 ডিগ্রির ঘরে বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। দর্শক, রাজধানীতেও বেড়েছে শীতের দাপট। কুয়াশার সঙ্গে হয়েছে ক্ষণে ক্ষণে বয়ে যাওয়া হিমেল হাওয়া। আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি মাসে দেশে বাড়বে শীতের তীব্রতা, আর এই চলতি মাসেই প্রায় 3 থেকে 5টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। গতির শহর ঢাকায় বছরের শুরুতে তীব্র শীতের হানা, কুয়াশার সঙ্গী হয়েছে ক্ষণে ক্ষণে বয়ে যাওয়া হিমেল হাওয়া। ছন্দপতন হলেও থেমে থাকে না জীবনের চাকা। জীবিকার তাগিদে উষ্ণ কাপড় মুড়িয়ে বের হতে হয়েছে পেশাজীবীদের। ঢাকায় বছরের শুরুতে এমন শীত আগে দেখেনি বলে জানালেন তাদের কেউ কেউ। কাজ করতে কষ্ট দিকে গরিব মানুষ না গাও কইরা পারি না। শীত মানে ঢাকাতে বোঝা যায় শীত আছে, এখন আসছে শীত। সকালের দিকে শীতটা একটু বেশিই লাগে, আর এই 2 দিন তো শৈত্যপ্রবাহ চলতেছে, তো দ্যাটস ওয়াই শীতের তীব্রতাটা একটু বেশি। দুপুর গড়ালেও দেখা মেলেনি সূর্যের। জীবনের প্রয়োজনে প্রতিদিন কত মানুষকেই না আগলে রেখেছে এই নগরী। তাই শীত বৃষ্টি গরম যাই থাকুক, মায়ার এই নগরী ছাড়তে পারে না অনেকেই। আজকে মনে হয় ঠান্ডাটা একটু বেশি মনে হতেছে, এই জন্য আগুন পোহাইতেছে। তা আমি বললাম দেখা গেল আমি একটু হাতটা একটু গরম করি। শীতের রোদ না উঠলে আর বাতাসের কারণে এমনি ঠান্ডা সহ্য করা যায় না। ঠান্ডা প্রচুর বাবা, ঠান্ডার তো গাড়ি চালানো যাচ্ছে না। আবহাওয়া অফিস বলছে শীতের এই তীব্রতা বহাল থাকবে আরো 4-5 দিন। গতকাল থেকেই সারা দেশে ঘন কুয়াশা রয়েছে। এই ঘন কুয়াশাটা বেসিক্যালি এটা অ্যাডভেকশন ফগ। এই ফগটা আগামী আরো 2 থেকে 3 দিন কন্টিনিউ করবে। শুধু খুলনা ছাড়া সারা দেশে এই ঘন কুয়াশা রয়েছে, এবং এই কুয়াশা দেখা যাচ্ছে যে আপনার মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত এটা কন্টিনিউ করে। আমরা আশা করি হয়তো আপনার 6-7 তারিখের পর থেকে কুয়াশা অনেকটা কেটে যাবে। গেল ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও এ মাসে শীত জেঁকে বসতে পারে। চলতি মাসে আছে আরও 3 থেকে 5টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। শৈত্যপ্রবাহের কবলে সারা দেশ। দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে কুয়াশার দাপট যেমন কমেছে তাপমাত্রা, সেই সাথে বেড়েছে শীত, স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। আর এদিকে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। দর্শক, প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কাক ডাকা ভোর, ঘন কুয়াশার সাথে শীতল হাওয়া, হিম বাতাসে জুবুথুবু জনজীবন। স্থবিরতা নেমে এসেছে কাজে কর্মে। অনেকটা বাধ্য হয়েই বাইরে বের হয়েছে মানুষ। ঠান্ডা, প্রচুর ঠান্ডা, শীত, এবং 10টা-11টা বাজে বেলা সূর্য দেখা যায় না। গরিব মানুষ যারা অসহায়, কম্বল টম্বল পাচ্ছে না, তারা খুব কষ্ট হচ্ছে শীতে। বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে তীব্র শীত নিবারণের চেষ্টা। কোনো খ্যাপ নাই, প্যাসেঞ্জার নাই, ঠান্ডা চড়তেছে না রিস্কে, কিভাবে চলবো আমরা? এই সকাল 7টা, 7:30 হইতে হইতে অন্যরকম বাতাস আর কুয়াশা শুরু হয়ে যায়। বাড়ি থেকে বাড়ি হইতে পারতেছি না।
আমি দুমুট বলে আমি কিছু নাই, আমি দোকান করে খাইতেছি, তাই দোকান খুলি পাচ্ছি না। মহাসড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। দিনের আলোয় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ঘন কুয়াশার কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রীরা। সকাল থেকে যদি কিছু দেন তাহলে আমরা একটু শান্তিভাবে থাকতে পারি, কাজকর্ম আমাদের নাই। ঠান্ডাটা বেশি, একটু এবার ঠান্ডাটা প্রচুর বেশি। এবার বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজনৈতিক তর্কে চাপা পড়ছে আওয়ামী লীগের 15 বছরের দুর্নীতি দুঃশাসন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, লুটপাট করে বিদ্যুৎ ও জ্বালানি খাত ফোকলা করেছে আওয়ামী লীগ। আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে শেখ হাসিনা সরকারের করা এই খাতে সব চুক্তি পর্যালোচনা করা হবে। প্রায় গণমাধ্যমে বড় শিরোনাম, আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে বিদ্যুৎ জ্বালানি খাতের নানা অনিয়ম। কুইক রেন্টাল ও ক্যাপাসিটি চার্জের নামে যেন রাষ্ট্রের টাকা লুট করে বিদেশে পাচারের মহোৎসব। আমাদের বিদ্যুৎ খাতে যে দুর্নীতি, আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতির সার্বিক চিত্র তুলে ধরতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন। এ সময় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 15 বছরে কুইক রেন্টাল থেকেই ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। রূপপুর থেকে লুট করেছে $500 মিলিয়ন, যার অধিকাংশই গেছে শেখ হাসিনা পরিবারের ঘনিষ্ঠদের পকেটে। বিদ্যুৎ খাতটা তারা একটা মানে একটা ব্যবসায়িক খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে। কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে? ফ্যাসিস্ট সরকারের পতনের পর কুইক রেন্টালের বিষয়ে যে দায়মুক্তি ছিল তা এরই মধ্যে বাতিল করেছেন হাইকোর্ট। বিদ্যুৎ খাতের দুর্নীতি জনগণকে জানাতে গেল 15 বছরে হওয়া সব চুক্তি প্রকাশের দাবি জানান টুকু। পাবলিক প্রকিউরমেন্ট রুল তারা মানেনি, তারা ওই আইন করে বন্ধ করে দিয়ে ইচ্ছা মতো ক্লোজ টেন্ডার করে তারা করে নিজেদের মধ্যে আলোচনা করে ডিসকাশনের মাধ্যমে অ্যাভয়েড করেছেন। তারা কিভাবে কন্ট্রাক্ট গুলো করেছে এটা তো পাবলিক করেছে। আমি তো মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো জনগণের কাছে এই কন্ট্রাক্ট গুলো মুক্ত করে দেওয়া। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে স্বৈরাচার আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি রিভিউ করবে বিএনপি। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটা আমি আমাকে যে ভাষায় বলতে যে ফোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার। গুরুত্বপূর্ণ এই সেবা খাতকে ব্যবসার খাত বানিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ, এমন অভিযোগও করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শুধু জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার করলে হবে না, শেখ হাসিনা সরকারের সকল অপরাধের বিচার করতে হবে, এমন দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিলেটে বেলা 12টায় আমরা বিএনপি পরিবার এর পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার দেওয়ার সময় এই দাবি জানান তিনি। বলেন, সেনাবাহিনীও একটি রাজনৈতিক দল ছাড়া আর কোনো দলের মধ্যে দেশপ্রেম নেই। জামাতের এমন বক্তব্য হাস্যকর। পাঠ্য বইয়ের সংস্কারের প্রশংসা করে রিজভী বলেন, পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় থাকতে হবে। সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার। শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছেন, শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড, সেই সব অপরাধের বিচার হবে? ইলিয়াস আলীর বিচার হবে না? চৌধুরী আলমের বিচার হবে না? হবে। 15.5 বছর যারা ক্রস ফায়ারের শিকার হয়েছেন তাদের বিচার করবেন না? বিগত আওয়ামী লীগ সরকারের সময় মুজিব বর্ষের নামে কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে ভাস্কর্য নির্মাণ করে সরকারি টাকা অপচয়ের ঘটনা এবার অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক মহাপরিচালক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। এছাড়া এদিন অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে একাধিক সাবেক আমলা ও এমপির বিরুদ্ধে মামলাও করেছে দুদক।
মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে সারা দেশে 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ফ্যাসিবাদের তকমা নিয়ে বিদায় হওয়া আওয়ামী লীগ সরকার। এবার বিপুল এই অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। একইভাবে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা তছরূপের বিষয়ে অনুসন্ধান করবে সংস্থাটি। বঙ্গবন্ধু অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি প্রকল্পের প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া ঋণের নামে 500 কোটি টাকা আত্মসাতের ঘটনায় ক্রেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান সহ 6 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। যে মামলা রুজু হলে পরবর্তী কার্যক্রমটা হচ্ছে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ। তদন্তকারী কর্মকর্তা প্রাসঙ্গিক যা যা দরকার হয় সব রেকর্ডপত্রাদি সংগ্রহ করবেন। এছাড়া বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে 2 কোটি টাকা এবং সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের ব্যাংক হিসাবে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ভোটার হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর এতে দেখা গেছে দেশে মোট ভোটার বেড়ে 12,36,83,512 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নতুন ভোটার 18,33,312 জন। ভোটার বৃদ্ধির হার 1.50%। ভোটার তালিকা হালনাগাদে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে ইসি। আর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 2 মার্চ। প্রতি বছর জানুয়ারি মাসে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ইসি ভবনে। খসড়া তালিকার বিস্তারিত তুলে ধরে সিসিএএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে, সেখানে ভোটার সংখ্যা 12,36,83,512। এই এক বছরে আমাদের ভোটার সংখ্যা বেড়েছে 18,33,352 জন। 60টি দেশ থেকে এবার নতুন ভোটার হয়েছেন 13,151 জন বাংলাদেশি। আগামীতে 48টি দেশে এর পরিধি বাড়ানো হবে। দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের 4টি দেশ সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, আর ইউরোপের 2টি দেশ তথা যুক্তরাজ্য এবং ইতালিতে আমাদের 11টি মিশন অফিসে এই কার্যক্রম চালু হয়েছে। এই পর্যন্ত চূড়ান্তভাবে নিবন্ধন সম্পন্ন হয়েছে 13,151 জনের। বিতর্ক এড়িয়ে একটি নির্ভুল তালিকা প্রস্তুত করতে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করা হবে বলে জানায় কমিশন। বয়স গতকালকে 18 বছর হয়ে গেছেন, তারা যদি তালিকাভুক্ত নাও হয়ে থাকেন এবং আমাদের এই প্রক্রিয়ার মধ্যে যদি তালিকাভুক্ত হন, তারা ভোট দিতে পারবেন। দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ 30 জানুয়ারি 2025। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2 মার্চ 2025, যেটি আমাদের জাতীয় ভোটার দিবসও বটে। ভোটার হওয়ার বয়সসীমা 17 বছর করার বিষয়ে রাজনৈতিক ঐক্য ও সংবিধান সংশোধন হলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। একটি নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে সকলের সহযোগিতা চায় নবগঠিত ইসি। একটি ভোট অনুষ্ঠানের জন্য সার্বিকভাবে সবাইকে সচেতন করবেন। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। জি বলেন। বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের উপর তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, অত্যাবশ্যকীয় সব পণ্যের শুল্ক কমিয়ে শূন্য করে দেওয়া হয়েছে, যে কারণে সাধারণ মানুষের কষ্ট হবে না বলে মত তার। তিনি আরও বলেন, কারো শর্তে নয়, রাজস্ব বাড়াতেই কিছু পণ্যে বাড়ানো হয়েছে ভ্যাট।
অনেকদিন ধরেই নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের বাজারে দিশেহারা সাধারণ মানুষ। এমন অবস্থায় সরকারের ৪৩টি পণ্যের ভ্যাট বাড়ানোর সেরার ঘা, তবে তা মানতে নারাজ অর্থ উপদেষ্টা। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না। ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটরসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যেসব জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিকেন্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন। রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি 3 তারকার উপরে, এটা ফিক্স যেমন টাকা খেতে 10 টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া উচিত না। বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে রেস্টুরেন্টের বিল সহ ৪৩ পণ্যের উপর ৫% থেকে ১৫% ভ্যাট বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ফলে শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় ৫% থেকে বেড়ে ভ্যাট হচ্ছে ১৫%। পোশাক কিনলে ৭.৫ থেকে হচ্ছে ১৫%। এছাড়া মিষ্টি, বিস্কুট, আচার, বিদেশি ফলের রসের উপর নতুন ভ্যাট আরোপ হচ্ছে। বাড়ছে আকাশপথে ভ্রমণ ব্যয়, বিমান ভাড়ায় বসছে নতুন ভ্যাট। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আয় বাড়াতে কিছু পণ্যের ভ্যাট বাড়ছে, তবে অত্যাবশ্যকীয় পণ্যের উপর বাড়েনি ভ্যাট। এর সাথে IMF এর কোনো সম্পর্ক নেই। না, IMF আমরা রিসোর্স গ্যাপ আমরা ক্যালকুলেট করেছি কত টাকা লাগে। আমরা যখন ওদের সাথে আলাপ করলাম, ওরা বললো যে এর বেশি আমরা বিয়ার করতে পারবো না। প্লাস ইন্টারেস্টের ব্যাপার আছে, পরিশোধের ব্যাপার আছে, এগুলো ডেট মানে ঋণ পরিশোধ, এগুলো চিন্তা ভাবনা করি কিন্তু রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। নেপাল, ভুটান সহ অনেক দেশের তুলনায় বাংলাদেশে রাজস্ব হার কম বলে জানান অর্থ উপদেষ্টা। যে গ্যাপ কমানো উচিত বলে মনে করেন সালেউদ্দিন আহমেদ। পৃথিবীর কোনো দেশেই কিন্তু এখন দেখবেন, নেপাল ধরেন, ভুটান, এত লো ট্যাক্স কোথাও নাই। সামাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের শক্তির সঙ্গে অন্য কারো ক্ষমতার তুলনা চলে না। তিনি বলেছেন, সেই শক্তি কাজে লাগালে অন্য কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত ওয়াকিং ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, সমাজের উন্নয়নে সামাজিক ব্যবসার প্রসার ঘটাতে হবে। যে ব্যবসায় শুধু কোনো একক ব্যক্তি নয়, লাভবান হবে সমাজের সবাই। এ সময় তরুণদের সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যে সমস্ত সমস্যা আমরা চারদিকে দেখি, মনে করি যে আমার কাজ না, আমার কাজ হলো টাকা পয়সা রোজগার করা, ওই কাজটা সরকারের উপরে ছেড়ে দিয়ে ওরাই করবে। এটা ভুল ধারণা। সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি, মোটেই তুলনা করা যায় না। আমাদের শক্তি, ব্যক্তির শক্তি, এটা প্রচন্ড শক্তি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা, সেই জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজসেবা দিবস, আমরা যেন এটা করতে পারি। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম এই আদেশ দেন। শুনানিতে চিন্ময়ের পক্ষে ঢাকা থেকে আসা 11 জন আইনজীবী ছিলেন, আর জামিন নামঞ্জুর হওয়ায় তারা উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। বৃহস্পতিবার সকালে সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা নেওয়া হয় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে। তবে চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা না হলেও সকাল 11:30টায় মহানগর দায়রা জজ আদালতে শুরু হয় জামিন শুনানি। দুপক্ষের আইনজীবী দীর্ঘক্ষণ যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন। শুনানি হয়েছে, এই সম্পর্কে কারো কোনো মন্তব্য যেন করা না হয়। আমরা অত্যন্ত আমার বন্ধুদেরকে নিয়ে, আমাদের আইনজীবীদেরকে নিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মামলা শুনানি হয়েছে। রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন এবং চিন্ময়ের পক্ষেও ঢাকা থেকে অপূর্ব দাস সহ প্রায় 11 জনের মতো আইনজীবী এসেছিলেন। তারা আজকে শুনানিতে অংশগ্রহণ করেছেন। প্রায় আধা ঘন্টার মতো শুনানি হয়েছে এবং দুপক্ষের শুনানি আনতে আদালত চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করেছেন। যেহেতু এখান থেকে জামিন নামঞ্জুর হচ্ছে, তারা উচ্চ আদালতে যেতে পারেন। এদিকে ঢাকা থেকে আসা চিন্ময়ের পক্ষের আইনজীবীরা জানান উচ্চ আদালতে যাওয়ার কথা। বিজ্ঞ আদালতে শুনানি হয়েছে, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এটা নামঞ্জুর করেছেন।
নামঞ্জুর করলে আমাদের পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী আমরা উচ্চ আদালতে এটা উপস্থাপন জামিন পিটিশন। ৩১ অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এরপর ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় দাসকে। তার অনুসারীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলী। নয়ন বড়ুয়া জয়, ইস্ট 24, চট্টগ্রাম। দর্শক, চিকিৎসায় অবহেলার অভিযোগে জুলাই আন্দোলনে আহতরা শাহবাগে হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। আর এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাসুদ, কেন হঠাৎ করে তারা শাহবাগ মোড়ে সড়কে অবস্থান নিল, কি বলছেন তারা? সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি, আজ ঠিক সন্ধ্যা 7টার পরবর্তী সময়ে কিন্তু হঠাৎ করেই এই জুলাই আন্দোলনে আহত প্রায় 26 জন রোগী ঢাকা মেডিকেলে ভর্তি। তারা কিন্তু এই শাহবাগের থেকে যে কারওয়ানবাজার মুখীর যে রাস্তা, সেটি কিন্তু অবরোধ করে এখানে আন্দোলন শুরু করে। আপনাদের আমি দেখাচ্ছি, তারা কিন্তু এই রাস্তায় একদম শুয়ে পড়েছেন, শুয়ে পড়ে তারা আন্দোলন করছেন। তারা যে দাবিগুলো করছেন, তারা বলছেন যে এই আন্দোলনের এই বিপ্লবের 5 মাস কেটে গেলেও কিন্তু এখনও তারা যে তাদের যে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা সেটি পাচ্ছেন না। তারা বলছেন যে এখানে ভর্তি হওয়ার পরবর্তী সময়ে থেকেই তাদের প্রতি অবহেলা করা হয়েছে। এখন নতুন করে যে অভিযোগটি তুলছেন যে তাদের খাবারের যে প্রতিদিন যে খাবারটি দেওয়া হয়, সেই খাবার নিয়েও তাদের অভিযোগ রয়েছে। আপনারা দেখছেন এখানে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক সার্জিস আলম, তিনি কিন্তু এখানে এসেছেন। তিনি কথা বলছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, রাজপথ ছেড়ে দেওয়ার ব্যাপারে তিনি কথা বলছেন। আপনি জানিয়ে রাখি যে চিকিৎসা নিয়ে তাদের অভিযোগ রয়েছে। বলছেন যে চিকিৎসা পাচ্ছেন না, বা খাবারের মান নিয়ে কথা বলছেন, যে খাবার দেয়া হচ্ছে সেটি মানসম্মত নয়। পাশাপাশি তারা বলছেন যে এখানে তাদের সেবায় যারা নিয়োজিত নার্স বা আরও যারা আনসার সদস্যরা রয়েছেন, তাদেরকেও কয়েক মাসের বেতন দেওয়া হয়নি। ফলে তারাও তাদের যে সেবাটি করবেন, সেই সেবা নিয়েও তারা ঠিকমতো সেবা দিচ্ছেন না, বা তারা নিজেরাই চলতে পারছেন না বিদায় এই আহত রোগীদের সেবা দিচ্ছেন না, এমন অভিযোগ করছেন। বলছেন যে এই যে এত কিছুর পরে এই 16 বছরের স্বৈর শাসককে দেশ থেকে বিতাড়িত করার জন্য, ক্ষমতা থেকে নামানোর জন্য তারা যে রাজপথে জীবন দিয়েছে, বা এই যে দীর্ঘদিন সংগ্রাম করেছে, রাজপথে রক্ত ঝরিয়েছে, তারা এত কিছুর পরে দেশকে স্বাধীন করেছে, এই দেশের 18 কোটি মানুষকে মুক্তি দিয়েছে, তারপর তারা কি পেয়েছে, এমন প্রশ্ন তুলছে। তারা সার্জিস আলমের সাথে কথা বলছেন, তার কাছে অভিযোগ তুলছেন যে আমরা কেন এখনো অবহেলিত থাকবো, এমনটি বলছেন। বলছেন যে 5 মাস কেটে যাওয়ার পরে তারা এখনো কেন হাসপাতালে। তারা বলছেন যে যখনই চিকিৎসকের কাছে যাওয়া হয় কোনো অভিযোগ নিয়ে বা তাদের কাঙ্ক্ষিত সেবার বিষয়ে কথা বলতে, তখন চিকিৎসকরা তাদের সাথে দুর্ব্যবহার করেন, এমনটি বলছেন। অভিযোগ করছেন যে তারা চিকিৎসকদের সাথে কথা বলতে পারেন না, এবং এই যে এখানকার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল ইসলাম, তার পদত্যাগ চাচ্ছেন। বলছেন যে তার কাছে বারবার যাওয়ার চেষ্টা করেছে এই আন্দোলনে আহতরা, এবং যেতে পারেনি, এবং যতবারই গিয়েছে কোনো সমাধান পাননি। বলছেন যে তাদেরকে অবহেলা করা হচ্ছে বারবার, এমন অভিযোগে আজকে এই শাহবাগের এই রাস্তাটি অবরোধ করেছে। আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু বেশ কয়েকজন মুমূর্ষ রোগী শুয়ে আছেন। আমরা দেখেছি অনেকের হাত এখনো ভাঙা, হাত গলায় যেই ঝুলিয়ে রাখা হয়েছে, চিকিৎসা চলছে এখনো। অনেকের গুলি লেগেছে এমনই পাচ্ছি। আপনাদের যে নিরাপত্তার বিষয়টি বলি, আমরা দেখেছি এখানে শাহবাগ থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ, তিনি এখানে রয়েছেন। পাশাপাশি পুলিশের পাশাপাশি ব্যাটালিয়ান পুলিশ নিয়োজিত রয়েছে, যেন তারা বলছেন যে আশপাশের কোনো বহিরাগতরা এসে যেন নৈরাজ্য সৃষ্টি করতে না পারেন, সেই জন্য তারা এখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। যানবাহন চলাচল বন্ধ রয়েছে এক পাশ দিয়ে, অর্থাৎ শাহবাগ থেকে কারওয়ানবাজার যাওয়ার যে রাস্তাটি, সেখানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে। আপনারা দেখছেন এখনও কিন্তু সার্জিস তাদের সাথে কথা বলছেন, তিনি চেষ্টা করছেন এই যে যারা আহত হয়েছেন তারা এখনও কিন্তু মুমূর্ষু অবস্থায় রয়েছেন, তাদেরকে কিন্তু এখনও সেবা চলছে। তাদের যে অনেকেই অপারেশন হয়েছেন, অপারেশনের রোগী রয়েছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন বা আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন। এখন তার আশ্বাসে কিন্তু এই আন্দোলনরতরা হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন। ধন্যবাদ সোহাগ, এই ছিল আমার কাছে সর্বশেষ শাহবাগ থেকে।
সুমন, আপনাকে ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েক নেতার ফেসবুক আইডি পাওয়া যাচ্ছে না। বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে তথ্য জানানো হয়। জানা যায়, হ্যাকারদের থেকে নিরাপদে থাকতেই আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন সমন্বয়করা। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে নিজের অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সবচেয়ে বেশি ছড়িয়ে যায় একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে, যার ফলে টানা 7 দিন সারা দেশে ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো ঘৃণিত পদক্ষেপ নিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। যদিও পরিবর্তিত বাংলাদেশে অন্তর্জাল দুনিয়ায় আবারও বাধার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ফেসবুকে সরব সমন্বয়কদের অন্যতম হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে না হঠাৎ করেই। তালিকায় আছেন উপদেষ্টা আসিফ মাহমুদও। নিরাপত্তাজনিত কারণে নিজেরাই নিজেদের পেজ ডিসেবল করে রেখেছেন বলে জানান সার্জিস আলম। আমার আইডি আমি ডিঅ্যাক্টিভ করে রাখছি, কারণ যেহেতু আমাদের তালাত মাহমুদ খান রাফি, চিটংয়ের যে সমন্বয়ক, আমাদের সায়েদ আব্দুল্লাহ অন্যতম অ্যাক্টিভিস্ট, আমাদের ব্যাটসম্যান, ওদের আইডি দুজনেই ডিসেবল হয়ে গেছে। তো এই জায়গা থেকে আমরা আমাদের আইডি গুলো ডিঅ্যাক্টিভ করছি। আসিফের আইডি ডিঅ্যাক্টিভ করছে। ঘটনার শুরু বুধবার রাতে অনলাইন অ্যাক্টিভিস্ট সায়েদ আব্দুল্লাহর ফেসবুক পেজ ডিসেবল হওয়ার মধ্য দিয়ে। ঘটনার জন্য তিনি দায়ী করেন আওয়ামী আইডি সেলের হ্যাকারদের। যে ধরনের সিকিউরিটি কি ছিল সেগুলো আমি চেক করার চেষ্টা করি, কিছুক্ষণের জন্য স্ট্যাবল হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় ক্রমাগত আক্রমণ হতে হতে আইডিটা ডিসেবলড হয়ে গেল। ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিসেবল করা হয়েছে। তাদের পেজে তারা দাবি করছে যে সকল ব্যক্তি এবং পেজ স্বাধীনতা বিরোধী প্রচারণায় জড়িত তাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই আইডি হ্যাক করা হয়েছে। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অভ্যন্তরীণ সাজসজ্জার কাজ প্রায় শেষ। আর এখনো পুরোপুরি জমে না উঠলেও দ্বিতীয় দিনের ক্রেতা সমাগম ছিল চোখে পড়ার মতো। যতদিন বাড়বে ক্রেতা সমাগম বৃদ্ধির আশা বিক্রেতাদের। পূর্বাচলে বাণিজ্য মেলা ক্রেতাদের বরণ করে নিতে প্রস্তুত। এখন চলছে সাজসজ্জার চূড়ান্ত পর্যায়ের কাজ। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে প্রচেষ্টার সর্বোচ্চই দিচ্ছেন তারা। নিজেদের প্রস্তুতিতে রাখছেন না কোনো ঘাটতি। আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি কাস্টমারদের থেকে। আমাদের কস্টিংটা বেশি হয়, সেই তুলনায় কিন্তু আমরা প্রাইসগুলো বেশি রাখতেছি না, আমরা রিজনেবল প্রাইসে রাখতেছি। আশা করি এবছর ইনশাআল্লাহ ভালো ব্যবসা হবে। এবারের মেলায় দেশি বিদেশি স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা 361টি। বাংলাদেশ বাদে 7টি দেশের মোট 11টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের আসরে। বরাবরের মতোই ক্রেতার চাহিদার শীর্ষে দেশীয় পণ্য। ভালো লাগে আর কি, অপেক্ষা করে থাকি একটা দিন, ইয়ের জন্য, মাসের জন্য। এক ছাদের নিচে সব পাওয়া যায়, এটা অবশ্যই ভালো একটা দিক। গতবারের তুলনায় এবার কালেকশন ভালো আসছে। সবার আগে আমরা বাংলাদেশ হিসেবে আমরা আমাদের দেশের পণ্যকে প্রাধান্য দেব। প্রথমবারের মতো এবার বাণিজ্য মেলায় প্রবেশের জন্য থাকছে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা। মাসব্যাপী এই মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিনে খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইংল্যান্ডের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির মুখে ম্যানচেস্টার শহরের বাসিন্দারা। পানিবন্দী অবস্থায় কাটছে তাদের দিন। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টিপাত ও বাতাসের দাপটে ব্যাহত হয়েছে নববর্ষ উদযাপনও। আর অন্যদিকে মধ্য গাজার দেইর আল বালাহ সমুদ্র সৈকতে শীতে বিপর্যস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তাঁবুতে বসবাসরত এসব মানুষ জীবন যুদ্ধের লড়াই করে যাচ্ছেন উষ্ণ থাকার চেষ্টায়। দর্শক, বিপিএল টিকিট কাণ্ডে আবার উত্তপ্ত মিরপুর। উদ্বোধনী দিনে টিকিট না পেয়ে মিরপুর স্টেডিয়ামের দরজা ভাঙার পর সংস্কার শেষ না হতেই এবার টিকিট কাউন্টারে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ দর্শকরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট না পেয়ে ক্ষোভ ঝেড়েছেন অনেকে। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর অন্যবারের চেয়ে হবে আলাদা, এমন প্রতিজ্ঞা নিয়ে শুরু হয়েছে বিপিএল। তবে ঠিকই টিকিট কাণ্ডে অন্য আসরকে ছাড়িয়ে গেছে 11তম আসর। ক্রিকেটের প্রাণ দর্শক, তারাই এবার বিপিএল এর একটি টিকিটের হাহাকারে পুড়ছে। দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের খেলা দেখতে উদ্বোধনী ম্যাচ থেকেই চলছে দর্শকদের সংগ্রাম। একদিন বিরতি দিয়ে আবারও মিরপুরে ফিরেছে বিপিএল। বৃহস্পতিবার দিনের প্রথম খেলা শুরুর আগেই টিকিট প্রত্যাশীরা টিকিট কাউন্টার ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
সকাল থেকে টিকিটের জন্য মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করেন দর্শকরা। তবে টিকিট পেতে দেরি হলে 11:30 নাগাদ ক্ষোভ প্রকাশ করতে থাকেন ক্রিকেট ভক্তরা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে টিকিট কাউন্টারে ভাঙচুর চালায় দর্শকরা। আমাদের ক্ষোভটা হলো যে আমরা সকালে 6টা বাজে আসছি এই জায়গায় খেলা দেখার জন্য, এখন সকালবেলা 6টা বাজে আইসা এখন টিকিট নিব, এখন মনে করুন যে 11টা-12টা অতিক্রম হয়ে গেছে কিন্তু টিকিট পাইতেছি না। বাংলাদেশ সবকিছুর মধ্যে দুর্নীতি। মুন্সিগঞ্জ থেকে সকালে আইছি আপনার, এখন বলছে টিকিট শেষ, টিকিট সম্পূর্ণ কালোবাজারি হইতাছে, এগুলো দেখার মতো কেউই নাই। তবে বিসিবি জানিয়েছিল এবারের বিপিএল এর টিকিট কেনা যাবে অনলাইন থেকে। এছাড়া মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও সংগ্রহ করা যাচ্ছে টিকিট। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। আর এছাড়া আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।